আসসালামু আলাইকুম। সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে রয়েছি আমি পারভিন আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সুস্থতা কামনা করছি এবং সাফল্য কামনা করছি। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায় প্রথম, হিসাব বিজ্ঞান পরিচিতি। এই অধ্যায়ের উপর আরও 4টি ক্লাস হয়েছে। আজকে পঞ্চম ক্লাস, লেকচার 5। এর আগে আমরা আলোচনা করেছি হিসাব বিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে, লেনদেনের শ্রেণীবিভাগ, ঘটনা এবং আরও অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব, আজকে আমাদের পাঠের বিষয় হিসাব সমীকরণ। আমরা অত্যন্ত সহজভাবে হিসাব সমীকরণ বোঝার চেষ্টা করব। অ্যাকাউন্টিং হ্যাজ ক্রিয়েটেড দ্য গ্রেটেস্ট ডিমেনশন ফর টুডেজ বিজনেস ওয়ার্ল্ড। IFRS এর এই কথার সূত্র ধরে বলা যায় যে সমাজের সকল স্তরের কল্যাণ তথা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজন লাঘবের নিমিত্তে এবং সময়ের প্রয়োজনের তাগিদেই প্রতিষ্ঠিত হয় কারবার প্রতিষ্ঠানসমূহ। কার্যত কারবার প্রতিষ্ঠানসমূহ সামগ্রিক ক্ষেত্রে সকল স্তরের জন্য একটি অন্যতম প্রধান হাতিয়ার। হিসাব বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমাজের প্রতিটি পক্ষ, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত ব্যাপৃত হয়ে আছে হিসাব বিজ্ঞান ব্যবস্থা। গত ক্লাসে আমরা জেনেছি হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি 1494 সালে হিসাব বিজ্ঞানের উপর প্রথম বই প্রকাশ করেন। বইটির তৃতীয় খণ্ডে দুতরফা দাখিলা পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। হিসাবের মূল তত্ত্ব হচ্ছে লেনদেন সমূহকে দুতরফা দাখিলা পদ্ধতি বা দ্বৈত সত্তার ভিত্তিতে লিপিবদ্ধ করা। লুকা প্যাসিওলি এর আবিষ্কৃত সার্বজনীনভাবে স্বীকৃত দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের দ্বৈত সত্তার একটি হিসাব ডেবিট এবং অপরটি ক্রেডিট করা হয়। এই পদ্ধতির মূল কথা হচ্ছে প্রতিটি লেনদেনের জন্য যে পরিমাণ ডেবিট করা হবে ঠিক সেই পরিমাণ ক্রেডিট করতে হবে, অর্থাৎ মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান। আধুনিক হিসাবশাস্ত্রবিদগণ লেনদেনের এই দ্বৈত সত্তার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞানে একটি গাণিতিক সূত্রের প্রয়োগ ও ব্যবহার করেছেন। হিসাব বিজ্ঞানে ব্যবহৃত এই গাণিতিক সূত্রটি হচ্ছে হিসাব সমীকরণ বা হিসাব বিজ্ঞান অভেদ বা উদ্বৃত্তপত্র সমীকরণ। তাহলে যে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মিনিংটা কি দাঁড়ালো। মিনিং অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, এর অর্থটা কি দাঁড়ালো? An accounting equation is a mathematical equation which shows that the assets and liabilities, outside liability and capital of a firm are equal. এখানে কি দেখা যাচ্ছে? অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ এ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, একটি গাণিতিক ইকুয়েশন যেখানে অ্যাসেটস এবং লায়াবিলিটিস দেখানো হয় এবং কি একটা ফার্মের আর ইকুয়াল কি হবে, সেগুলি সমান হবে। আর লায়াবিলিটিসটাকে আমরা দুটি ভাগে দেখানো হচ্ছে, আউটসাইড লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল। এখন আমরা আসব এই হিসাব সমীকরণ সম্পর্কে বিশেষজ্ঞগণ কি মতামত ব্যক্ত করেছেন সে বিষয়ে। প্রথমেই দেখব এরিক লুইস কোহলার এর মতে হিসাব সমীকরণ হলো দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট উপাদানসমূহের সমতা এবং সত্ত্বের সমতা বা মোট সম্পত্তি সমান মোট দায়। এখন দেখব ওয়েগান, কাইসু অ্যান্ড কেমেল এর মতে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের সম্পর্কের সমতাই হিসাব সমীকরণ। The relationship of assets, liabilities and owners' equity can be expressed as an equation as follows: assets equal to liability plus owners' equity. এখন আমরা হিসাব সমীকরণটা বোঝার চেষ্টা করব।
প্রথমে আসি মৌলিক হিসাব সমীকরণ। মৌলিক হিসাব সমীকরণটা হচ্ছে সামেশন এ ইকুয়াল টু সামেশন ই, অর্থাৎ সামেশন এ হচ্ছে মোট অ্যাসেটস এবং সামেশন ই হচ্ছে মোট বা টোটাল ইকুইটিস। অ্যাসেটস মানে সম্পদ, ইকুইটিস মানে স্বত্বাধিকার বা দায়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং মোট দায় সমান হবে। কি হবে? সমান হবে। এখন এই যে মোট দায় বা মোট স্বত্বাধিকার আছে, এটাকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে এল এবং আরেকটা হচ্ছে ওই। এল দ্বারা আমরা বুঝবো এক্সটার্নাল লায়াবিলিটিস বা বহির্দায়, আর ওই দ্বারা আমরা বুঝবো ইন্টারনাল লায়াবিলিটিস বা অন্তর্দায়। আমরা একটি ছোট উদাহরণের মাধ্যমে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। মনে করো যে কোনো একজন ব্যক্তি একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবে। তো ব্যবসা শুরু করার সময় তার 12 লক্ষ টাকা মূলধনের প্রয়োজন আছে। এখন এই যে 12 লক্ষ টাকা মূলধন প্রয়োজন, এই 12 লক্ষ টাকার মধ্যে তার কাছে আছে 8 লক্ষ টাকা। এই যে 8 লক্ষ টাকা তার নিজের কাছে আছে, এই টাকাটা সে ব্যবসা প্রতিষ্ঠানকে দিল। তাহলে এই যে ব্যবসা প্রতিষ্ঠানকে সে 8 লক্ষ টাকা দিল, এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই 8 লক্ষ টাকা হচ্ছে অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, যেটা ব্যবসা প্রতিষ্ঠানের ইন্টারনাল লায়াবিলিটিস বা অন্তর্দায় নামে পরিচিত। আমরা এক্ষেত্রে বলে রাখি একটি কথা, আমি বলছি মালিক ব্যবসা প্রতিষ্ঠানে টাকা দিচ্ছে, সেই টাকাটাই ব্যবসার জন্য হয়ে যাচ্ছে দায়, যেটার নাম মালিকানা সত্ত্ব। এই ক্ষেত্রে মনে করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক দুটি পৃথক সত্তা। হিসাব বিজ্ঞানের একটি মূলনীতি আছে, একটি ধারণা আছে, সেটা হচ্ছে কারবারি সত্তা ধারণা। সেই ধারণা অনুযায়ী মনে করা হয় যে একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক দুটি পৃথক সত্তা। আচ্ছা, এখন আসি, আমার 12 লক্ষ টাকার মাঝে 8 লক্ষ টাকা আমার নিজের কাছে আছে, আর বাকি যে টাকাটা, যে 4 লক্ষ টাকা, সেটা এখন আমার কাছে নেই। আমাকে বিভিন্ন পক্ষের কাছ থেকে সেই টাকাটা ধার করতে হবে। মনে করো আমি আমার মামা এবং আমার চাচার কাছ থেকে 4 লক্ষ টাকা ধার করেছি। সেই টাকাটা 4 লক্ষ টাকা আমি ব্যবসা প্রতিষ্ঠানকে দিলাম। এখন এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই 4 লক্ষ টাকা হয়ে যাবে লায়াবিলিটিস, দায় বা বহির্দায়। অর্থাৎ বাহিরের লোকের যে দায়, সেটাই হচ্ছে বহির্দায়। সেটাকে আমরা প্রকাশ করব লায়াবিলিটিস দ্বারা। আর ইন্টারনাল অর্থাৎ ভেতরের লোকটা কে? মালিক। মালিকের যে দায়, সেটাই হচ্ছে অনার্স ইকুইটি। তাহলে হিসাব সমীকরণটা কি দাঁড়ালো? হিসাব সমীকরণটা দাঁড়ালো এ ইকুয়াল টু এল প্লাস ওই। কি দাঁড়ালো? এ ইকুয়াল টু এল প্লাস ওই, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। এখন আমরা আসব এই যে অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব বা ক্যাপিটাল, এটাকে ক্যাপিটাল নামেও বা মূলধন নামেও প্রকাশ করা হয়। এই অনার্স ইকুইটি 4টি উপাদান দ্বারা প্রভাবিত হয়। কয়টি উপাদান? 4টি উপাদান দ্বারা প্রভাবিত হয়। সেই উপাদানগুলি কি কি? প্রথমে আসি ইনভেস্টমেন্ট বাই অনার, অর্থাৎ মালিক যদি কোনো বিনিয়োগ করে থাকে, সেটাকে আয় দ্বারা প্রকাশ করা হচ্ছে। মালিক যদি কোনো বিনিয়োগ করে তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে রেভিনিউ বা ইনকাম, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ আয়, যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রকার আয় হয়ে থাকে, সেই আয়ের দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এরপর আসছি উইথড্রয়ালস বাই অনার, অর্থাৎ মালিক যদি নিজের প্রয়োজনে কিছু উত্তোলন করে নিয়ে যায়, সেই উত্তোলন যদি করে তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। এরপর আসবো এক্সপেন্সেস বা লসেস, অর্থাৎ যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো খরচ বা ব্যয় হয় বা কোনো ক্ষতি হয়, তাহলে সেই খরচ বা ক্ষতির দ্বারা মালিকানা সত্ত্ব প্রভাবিত হবে, হ্রাস পাবে। এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা দেখলাম যে মালিকানা সত্ত্ব 4টি উপাদান দ্বারা প্রভাবিত হচ্ছে। তাহলে আমাদের হিসাব সমীকরণটা কি? একটু পরিবর্তিত হবে, একটু বেড়ে যাবে, বর্ধিত রূপ। এখন আমরা দেখব সেই হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি। সেই রূপটা এ ইকুয়াল টু এল প্লাস ওই, ওইটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি, প্লাস আর
মাইনাস ই মাইনাস ডি। এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। প্রথমে আমরা দেখলাম মৌলিক হিসাব সমীকরণ সামেশন এ ইকুয়াল টু সামেশন ই। এরপর দেখলাম হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ওই। এরপর দেখলাম হিসাব সমীকরণের বর্ধিত রূপ এ ইকুয়াল টু এল প্লাস ওই প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তো আমরা এখানে এই মিনিংগুলি আমরা দেখতে পারি। আমরা এর আগে বলেছি এই হচ্ছে অ্যাসেটস বা সম্পদ, ইকুইটিস ই হচ্ছে ইকুইটিস বা দায় বা স্বত্বাধিকার, এল হচ্ছে লায়াবিলিটিস বা দায়, ওই হচ্ছে অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, আর হচ্ছে রেভিনিউ বা আয়, ই হচ্ছে এক্সপেন্স বা খরচ বা ব্যয়, ডি হচ্ছে ড্রয়িং বা উত্তোলন। হিসাব সমীকরণের এই উপাদানগুলি যাতে তোমাদের সহজেই মনে থাকে সেজন্য একটি সহজ পদ্ধতি তোমরা মনে রাখবে। এই নামটা মনে রাখবে ক্লিয়ার। কি ক্লিয়ার? এই নামে আমরা একটি শ্যাম্পু ইউজ করি, তাই আমরা এই নামটা মনে রাখবো ক্লিয়ার। এই ক্লিয়ারের পূর্ণরূপ কি? সিতে ক্যাপিটাল, এলতে লায়াবিলিটি, ইতে এক্সপেন্স, এতে অ্যাসেটস এবং আরতে রেভিনিউ। আমরা আর দ্বারা রেভিনিউ বা প্রফিটও মিনিং করব, ইতে এক্সপেন্স বা লসেসও মিনিং করব। তাহলে এই ক্লিয়ার অপশনটা আমরা মনে রাখবো, তাহলে হিসাব সমীকরণের উপাদানগুলি আমাদের সহজেই মনে থাকবে। প্রথমে আমরা জানব অ্যাসেটস। হিসাব সমীকরণের একটি উপাদান অ্যাসেটস বা সম্পদ। তো সম্পদ কাকে বলে বা সম্পদ কি? সম্পদ বলতে প্রতিষ্ঠানের মালিকানাধীন উপাদানসমূহ যার অর্থনৈতিক সুবিধা আছে এবং উপযোগ সৃষ্টিতে সাহায্য করে তাকে বোঝায়। এখন আমরা দেখব কি কি বিষয়কে আমরা সম্পদ বলতে পারি। আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, মোটরযান, অফিস সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ, কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, সুনাম, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, বিনিয়োগ, স্থায়ী আমানত, সমাপনী মজুত পণ্য, অগ্রিম খরচ, অনাদায়ী আয়, নগদ টাকা, ব্যাংক জমা ইত্যাদি। এই বিষয়গুলিকে আমরা সম্পদ বলে আখ্যায়িত করি। এখন আমরা দেখব এই সম্পদকে আমরা কিভাবে হিসাব সমীকরণে দেখাবো। আমরা যদি এটাকে একটি ব্যবসা প্রতিষ্ঠান মনে করি, তাহলে যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রকার সম্পদ আসে বা বৃদ্ধি পায়, তাহলে হিসাব সমীকরণে সেই লেনদেনগুলি যোগ হবে। আবার কোনো লেনদেনের দ্বারা যদি প্রতিষ্ঠান থেকে কোনো সম্পদ চলে যায় বা সম্পদ হ্রাস পায়, তাহলে সেই লেনদেনগুলি হিসাব সমীকরণে বাদ যাবে বা লেস হবে বা বিয়োগ করতে হবে। এভাবেই আমরা হিসাব সমীকরণে সম্পদকে দেখিয়ে থাকি বা উপস্থাপন করি। এটাকেই বলে দ্য ট্রিটমেন্ট অফ অ্যাসেটস ইন অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখন আসব হিসাব সমীকরণের আরও একটি উপাদান লায়াবিলিটিস বা দায় সম্পর্কে জানব। হুইচ অ্যামাউন্ট ইজ পেয়েবল অর রিফান্ডেবল দ্যাট ইজ কল্ড লায়াবিলিটিস। অর্থাৎ যে পরিমাণটি প্রদেয় বা ফেরতযোগ্য সেটি হচ্ছে দায়। ব্যবসা প্রতিষ্ঠানের উপর অন্যের দাবিকে দায় বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ মালিক ব্যতীত তৃতীয় পক্ষের যে দাবি সেটাকে আমরা দায় বলবো। কি কি বিষয়কে দায় বলে আখ্যায়িত করা হবে এখন সেটা দেখব। প্রদেয় হিসাব, প্রদেয় বিল, বকেয়া খরচ, অগ্রিম আয়, ঋণ, ঋণপত্র, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি। অগ্রিম আয়কে আমরা অনুপার্জিত আয় বলে আখ্যায়িত করে থাকি, আর্নার্ড রেভিনিউ বলে থাকি। তো সেটাও দায় হিসেবেই বিবেচিত হয়। এখন দেখব হিসাব সমীকরণে আমরা দায়টাকে কিভাবে উপস্থাপন করব। যদি ব্যবসা প্রতিষ্ঠানে দায় বা লায়াবিলিটিস বৃদ্ধি পায়, তাহলে সেই লেনদেন দ্বারা যে লেনদেন দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাবে সেই সকল লেনদেন হিসাব সমীকরণে যোগ করতে হবে। আবার যদি কোনো লেনদেনের দ্বারা আমরা দায় পরিশোধ করে দেই, পেবল করে দেই, পেড করে দেই, কোনো পেবল যদি আমরা পেড করে দেই, তাহলে দায় কমে যাবে। তাহলে দায় বা লায়াবিলিটিস যদি কমে যায়, তাহলে সেটা হিসাব সমীকরণে লেস করতে হবে, অর্থাৎ বাদ দিতে
হবে। এটাকে বলা হচ্ছে দ্য ট্রিটমেন্ট অফ লায়াবিলিটিস ইন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ আমরা এভাবে দায়টাকে হিসাব সমীকরণে উপস্থাপন করি। এখন আসব আরেকটি উপাদান, আয়, রেভিনিউ বা ইনকাম। তো আয় বলতে আমরা কি বুঝি? কোনো নির্দিষ্ট উৎস হতে নিয়মিত বা বারে বারে যে অর্থপ্রাপ্তি ঘটে এবং প্রাপকের সম্পত্তি বা মালিকানা বৃদ্ধি পায়, উক্ত প্রাপ্তিকে আয় বলে। সাধারণত এই প্রাপ্তি বা আয় হয়ে থাকে নিম্নলিখিত খাত থেকে: ব্যবসায়িক পণ্য বিক্রয়, কোনো সেবা প্রদান, ভাড়া প্রাপ্তি, সুদ বা লভ্যাংশ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি ইত্যাদি বিভিন্ন ধরনের লেনদেন হতে পারে। এখন আসবো ব্যয় বা খরচ, এক্সপেন্স। কোনো সুবিধা প্রাপ্তির বিপরীতে বা আয় অর্জনের লক্ষ্যে কোনো ব্যবসা বা অন্য কোনো কার্য পরিচালনার কারণে নিয়মিত বা বারে বারে যে টাকা প্রদান করা হয় সেটি ব্যয়। অর্থাৎ সুবিধা প্রাপ্তির জন্য বারে বারে যে অর্থ প্রদান করা হয় সেটি হচ্ছে ব্যয়। বেতন প্রদান, ভাড়া প্রদান, যাতায়াত খরচ, টেলিফোন খরচ, কমিশন প্রদান, ব্যবসায়িক পণ্য ক্রয়, অনাদায়ী পাওনা, অবচয়, বিজ্ঞাপন খরচ, মণিহারি খরচ, পরিবহন খরচ, অবলোপন, প্রদত্ত বাট্টা, প্রদত্ত সুদ, মজুরি, ব্যাংক চার্জ ইত্যাদি বিভিন্ন ধরনের খরচ বা ব্যয় হয়ে থাকে। এখন আসব উত্তোলন বা ড্রয়িং। উত্তোলন বলতে আমরা কি বুঝি? স্বত্বাধিকারী নিজ প্রয়োজনে ব্যবসা থেকে কোনো সম্পত্তি গ্রহণ করতে পারে, সেটা নগদ হতে পারে বা পণ্যের মাধ্যমে হতে পারে। এমনকি ব্যবসায়ের উদ্দেশ্যে পণ্যদ্রব্য বা সম্পত্তিকৃত না হয়ে মালিকের নিজ প্রয়োজনে হলে সেটাও উত্তোলন বলে গণ্য হবে। উত্তোলন দ্বারা মালিকের মালিকানা সত্ত্ব হ্রাস পায়। নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর ইত্যাদি বিষয়কে উত্তোলন হিসেবে গণ্য করা হয়। এখন দেখব মালিকানা সত্ত্ব বা অনার্স ইকুইটি। ব্যবসা প্রতিষ্ঠানের উপর মালিকের মোট পাওনাকে মালিকানা সত্ত্ব বলে। মালিকানা সত্ত্বকে মূলধনও বলা হয়ে থাকে। এখন আমরা দেখব এই মালিকানা সত্ত্ব বা অনার্স ইকুইটি কিভাবে প্রভাবিত হয়। আমরা দেখছি যে ক্যাপিটাল বা অনার্স ইকুইটি ইনক্রিজ হয় এবং ডিক্রিজ হয় কি কি এলিমেন্টের কারণে সেটা দেখব। ইনক্রিজ হচ্ছে ইনভেস্টমেন্ট বাই অনার অথবা ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল, অর্থাৎ মালিক যদি ব্যবসায় কোনো বিনিয়োগ করে থাকে সেই মালিক কর্তৃক বিনিয়োগকৃত অর্থটাকেই মূলধন বলা হয়। এই বিনিয়োগকৃত অর্থের জন্য ক্যাপিটাল বা অনার্স ইকুইটি বৃদ্ধি পাবে। এছাড়াও প্রফিট বা ইনকাম বা রেভিনিউ যদি হয় তাহলেও অনার্স ইকুইটি বৃদ্ধি পাবে। আর যদি উইথড্রয়াল বাই অনার বা ড্রয়িং হয়ে থাকে তাহলে অনার্স ইকুইটি হ্রাস পাবে বা ডিক্রিজ হবে। এক্সপেন্স বা লসেস দ্বারাও অনার্স ইকুইটি ডিক্রিজ হয়ে থাকে। এখন দেখব এই ব্যবসা প্রতিষ্ঠানে যদি ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল এবং প্রফিট বা ইনকাম বা রেভিনিউ হয়ে থাকে তাহলে সেটা যোগ হবে, ক্যাপিটালের সাথে যোগ হবে। আবার যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক কিছু উত্তোলন করে নিয়ে যায় অর্থাৎ ড্রয়িং হয় এবং লস বা এক্সপেন্স হয় তাহলে সেটা মূলধন থেকে বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। এটাকেই বলা হয় ট্রিটমেন্ট অফ ক্যাপিটাল বা অনার্স ইকুইটি ইন অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হিসাব সমীকরণ সম্পর্কে জানতে পারলাম। অন্যান্য বিষয়ে কিন্তু যেমন মনে করো ফিজিক্স যদি তোমরা পড়ো তাহলে ফিজিক্সে কিন্তু অনেক ধরনের সূত্র রয়েছে, আবার কেমিস্ট্রিতে বলো, ম্যাথ বলো, যে কোনো সাবজেক্টে অনেক অনেক সূত্র রয়েছে। কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের শুধুমাত্র একটি সূত্র, সেটি হচ্ছে হিসাব সমীকরণ A=L+OE। এই সূত্রটি আমরা মনে রাখার চেষ্টা করব এবং এই সূত্রের প্রয়োগ আমরা পরবর্তীতে বিভিন্ন অঙ্কে দেখব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাই ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।